গতকালের সংঘর্ষের জেরে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েটের একাডেমিক কার্যক্রম স্থগিত। চাপাতি নিয়ে আসলে আওয়ামী লীগের মতো পরিণতির হুঁশিয়ারি। কোন রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, তাদের ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। কুয়েটের ঘটনায় উস্কানিদাতাদের গ্রেপ্তারের দাবি ছাত্রদলের। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা করছেন কোন কোন উপদেষ্টা, অভিযোগ ফখরুলের। যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারে। তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। সাবেক আইজিপি শহীদুল হকের অবৈধ সম্পদের ২ বস্তা দলিল দস্তাবেজ জব্দ করল দুদক। মিলেছে ১২ কোটি টাকার এফডিআর। নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সব আসামি খালাস। রাজনৈতিক হয়রানির জন্যই অভিযোগ পর্যবেক্ষণ আদালতের। উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় জড়িত পুরো চক্র গ্রেপ্তার। সবাই কিশোর গ্যাংয়ের সদস্য, জানালো ডিএমপি। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনার পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি। এছাড়া এই ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের আদেশ বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেট সভায়। শিক্ষার্থীরা ভিসি সহ কয়েকজনের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানের কথা জানিয়েছে। সংঘর্ষের পর থেকে থমথমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হন দিনের শুরুতেই। তারা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন উপাচার্যকে কার্যত অবরুদ্ধ করে রাখে। হামলায় জড়িতদের বিচার, রাজনীতিমুক্ত ক্যাম্পাস সহ বিভিন্ন দাবিতে দেওয়া আলটিমেটামের পক্ষে অবস্থান জানায় শিক্ষার্থীরা। কুয়েটে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসে শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল বা অন্য কোনো দল যদি থাকে, আমরা শিক্ষার্থীরা সেটা জীবন দিয়ে হলেও প্রতিরোধ করব। নিরাপত্তাটুকু চেয়েছিলাম, নিরাপত্তাটুকু দিতে ব্যর্থ হয়েছে আমাদের প্রশাসন। বেঁধে দেওয়া সময়সীমা পার হলে বেলা ১টার পর একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর পরপরই জরুরি সিন্ডিকেট সভা থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা আসে। একই সঙ্গে হামলায় জড়িতদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন সহ বেশ কিছু সিদ্ধান্ত জানানো হয়েছে। যদিও এসব বিষয়ে সিন্ডিকেটের কোনো সদস্য আনুষ্ঠানিক বক্তব্য দেননি। পরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাদের অবস্থান তুলে ধরেন। এখনো পর্যন্ত বিভিন্ন মহল থেকে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো কোনো রকম সহযোগিতা পায়নি। ভাইস চ্যান্সেলর নিজে তার কল রেকর্ড দেখিয়েছে, সে কতবার ট্রাই করেছে। প্রো ভাইস চ্যান্সেলর ব্যক্তিগতভাবে ট্রাই করেছে, আমাদের সিনিয়র শিক্ষকরা তাদের ব্যক্তিগত লেভেল থেকে ট্রাই করেছে। তোমরা এভিডেন্স জানতে চাইলে তোমরা আসো, দেখে যাও। গতকালের সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এখন আপনারা দেখতে পাচ্ছেন শান্ত দোকানপাট যারা কালকে বন্ধ ছিল, স্থানীয় দোকানপাট তারা খুলছে, ছাত্ররা ভিতরে অবস্থান নিচ্ছে। এটা এখন আপাতত পরিস্থিতি, এবং আমরা চাই না এই পরিস্থিতি কোনো কারণে আবার খারাপের দিকে যাক। হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। স্থানীয় জনতার সাথে কুয়েট শিক্ষার্থীদের এই ন্যাক্কারজনক সহিংসতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের হামলা বলে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করছি। আমিন বাবু, যমুনা নিউজ। কুয়েটের মতো সংঘর্ষের ঘটনা যেন বাংলাদেশে আর ফিরে না আসে, সেই প্রত্যাশা উপদেষ্টা আসিফ মাহমুদের। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠানে একথা বলেন তিনি। অন্যদিকে জাতীয় সুফি কনফারেন্সে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, কেউ অস্ত্রের রাজনীতি করতে চাইলে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে। একই অনুষ্ঠানে মাজার ও খানকা ভাঙার বিপক্ষে অবস্থানের কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় কয়েকজনের হাতে দেখা যায় ধারালো অস্ত্র। কুয়েট পরিস্থিতি নিয়ে বুধবার কথা বলেন কয়েকজন উপদেষ্টা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কুয়েটের হামলাকে দুঃখজনক উল্লেখ করে এমন ঘটনা যেন আর ফিরে না আসে সে প্রত্যাশা করেন। আগামীর বাংলাদেশে কখনোই
যে ফ্যাসিবাদের সময়ে যেই ইভিল প্র্যাকটিসগুলো ছিল, ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন, নির্যাতন, গেস্ট রুম, গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল, ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল, সেগুলো আর কখনোই ফিরে না আসুক। এদিকে জাতীয় সুফি কনফারেন্সে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসীদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে। কোন রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, চাপাতি নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম, ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো। আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে না। বাংলাদেশের কোনো পক্ষ, গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাদেরও ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। একই অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত ১.৫ দশক ধরে নবীজির উম্মতের প্রতি আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তার বিরুদ্ধে সুফিদের লড়াই ছিল প্রশংসনীয়। আমরা ইতিমধ্যে অনেকগুলো মাজার ধ্বংসের ঘটনায় ব্যবস্থা নিয়েছি এবং সামনেও ব্যবস্থা নিব। তো যে কথাটাই আমি বলতে চাই, যেটা বলেছি আগেও, যে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে যে লড়াইটা আমাদের তরুণরা শুরু করেছেন এবং বাংলাদেশের আপামর নাগরিকদের অংশ হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম এবং তরুণ যে প্রজন্ম, ওনারা সেখানে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকাকে অব্যাহত রাখতে হবে। এ সময় বক্তারা বলেন, সরকারকে কঠোর হাতে সব অরাজকতা দমন না করলে আন্তর্জাতিকভাবে দেশের সুনাম ক্ষুণ্ণ হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। কুয়েটের ঘটনায় দুঃখ প্রকাশ করে উস্কানিদাতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ছাত্রদল। তবে সেই ঘটনায় বৈষম্য বিরোধী নামধারী গুপ্ত সংগঠন সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি। রাজধানীতে সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। সেই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। ক্ষমার নামে উপদেষ্টাদের কেউ কেউ ফ্যাসিবাদীদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে বলেও অভিযোগ তার। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নিয়মিত শিক্ষার্থীদের দলে ফেরাতে কর্মী সংগ্রহ কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। প্রথম দিনে বিএনপি মহাসচিবের কাছ থেকে রাজধানীর বিভিন্ন কলেজের 2 ডজন শিক্ষার্থী ছাত্রদলের সদস্য ফর্ম সংগ্রহ করে। এই সদস্য ফর্ম বিতরণ নিয়ে মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোশনালে পড়ে ছাত্রদল। দুপক্ষের মধ্যে ঘটে হামলার ঘটনা। ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা এজন্য শিবিরকে দায়ী করেন। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে একক রাজত্ব কায়েম করতেই সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে একটি গুপ্ত সংগঠন। আমি ব্যথিত, মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই দেশে আর মব কালচার থাকা চলবে না। হাসিনার কিছু পেতাত্তা বাহিনী রং বদলিয়ে বিভিন্ন সংগঠনে আশ্রয় গ্রহণ করেছেন। তারা উস্কানিমূলকভাবে বিভিন্নভাবে আমাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছেন। আর আপনাদের নেতাদেরকে বলবো যে আপনাদেরকে যেন সুন্দরভাবে রাজনীতি শিখায়। বোরকা পরে আন্ডারগ্রাউন্ডের রাজনীতি বাংলাদেশে চলে না, এই রাজনীতি বাংলাদেশে নাই। ছাত্রদল নেতাকর্মীদের ধৈর্য ধরার নির্দেশ দিয়ে বিএনপি মহাসচিব অনলাইনে গুজব ঠেকাতে সবাইকে তৎপর হওয়ার আহ্বান জানান। কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। নির্বাচনটা এরা আন্তরিক কিনা, কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। এ সময় মির্জা ফখরুল স্থানীয় নির্বাচন নিয়ে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের সমালোচনা করেন। ছাত্র দলের বিরুদ্ধে কথা বলা হয়, দেখবে যে ওরা অতি দ্রুত সেই সমস্তগুলোকে কাজ করে ভাইরাল টাইরাল করে দিয়ে মানুষের মনটাকে অন্যদিকে নিয়ে চলে যায়। তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও। নতুন সদস্য বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজধানীতে ওয়ার্ড ভিত্তিক কর্মী সমাবেশ করার ঘোষণা দিয়েছে ছাত্রদল। তোমরাই তো হচ্ছে ভবিষ্যৎ, তোমরা এই দেশের সমস্ত কিছু তৈরি করবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গুপ্ত সংগঠন শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
কথিত কিছু শিক্ষার্থী কুয়েটে ছাত্রদলের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিকেলে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির নেতারা। এ সময় তারা বলেন, ক্যাম্পাসে ছাত্রদলের ইতিবাচক গণতান্ত্রিক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে যারা ছাত্রলীগের সঙ্গে থেকে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তারাই আজ অগণতান্ত্রিক উপায়ে শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তারা। শিক্ষাঙ্গনে শান্তি বজায় রাখতে ছাত্রদল বদ্ধপরিকর বলে জানান নেতারা। এ সময় হামলার সঙ্গে জড়িতদের বহিষ্কারের দাবি জানানো হয়। আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা তারা হামলা করেছে। তার পরবর্তী সময় দেখেছেন যে সেখানে গ্রামবাসী সহ এই কথিত শিক্ষার্থীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে এক ধরনের মব তৈরি করা হয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করার সাথে সাথে উক্ত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। যেই হোক না কেন সুষ্ঠু তদন্তপূর্বক তাদের সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আত্মীয়ের বাসা থেকে সাবেক আইজিপি AKM শহীদুল হকের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের নথিপত্র উদ্ধার করেছে দুদক। মিলেছে 12 কোটি টাকার FDR, ফ্ল্যাট, জমির দলিল, দস্তাবেজ। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুদকের কাছে তথ্য ছিল গ্রেফতারের আগে বিপুল পরিমাণ গোপন সম্পদের নথি আত্মীয়ের বাসায় সরিয়ে ফেলেছেন সাবেক আইজিপি AKM শহীদুল হক। পরে জানা যায় ওই আত্মীয় তার বাসা থেকে অবৈধ সম্পদের এসব নথিপত্র সরিয়ে ফেলেন আরেক আত্মীয়ের বাসায়। মঙ্গলবার ভোররাত পর্যন্ত সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 12 কোটি টাকার FDR সহ 2 বস্তা দলিল দস্তাবেজ। এসব নথিপত্রে রয়েছে 48 ধরনের আলামত। বস্তায় যে তথ্যাদি এবং দলিলাদি পাওয়া গেছে সেগুলি আমাদের অনুসন্ধান কাজে সহায়ক হবে। সেই কারণে এই রেকর্ডপত্রগুলো এবং মূল্যবান দলিলপত্রগুলো জব্দ তালিকার মাধ্যমে এগুলি আমাদের কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়েছেন। এদিকে 8 কোটি 86 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিমের বিরুদ্ধে। আরেকটি মামলা দায়ের করা হয় তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধেও। জনাব সমর রেজাউল করিমের অবৈধ আয়কে বৈধ করার অসৎ উদ্দেশ্যে স্ত্রী ফিরোজা পারভিনের নামে উক্ত সম্পদ অর্জনে তিনি সহায়তা করেছেন বিদায় তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক বলছে বিগত সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের পাচার করা সম্পদ জব্দের পাশাপাশি পর্যায়ক্রমে দেশীয় সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হবে। স্থাবর অস্থাবর যে সম্পদগুলো রয়েছে সেই সংক্রান্ত অনুসন্ধান দল কাজ করছেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 17 বছর পর নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মামলার অন্য আসামিরাও খালাস পেয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম আজ বুধবার এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা। কানাডার কোম্পানি নাইকোর 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,778 কোটি টাকা আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। পরে তদন্ত কর্মকর্তা 11 জনের নামে অভিযোগপত্র জমা দিলে 8 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করে রায় পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে 16 বছরের বেশি। রাষ্ট্রপক্ষের 68 জনের সাক্ষীর মধ্যে 39 জন সাক্ষী দিয়েছেন, তবে কেউই বিএনপি চেয়ারপারসনকে দায়ী করেননি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বুধবার খালেদা জিয়া সহ সব আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম। রায়ের পর খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলা করাই হয়েছিল তাকে অপমান, অপদস্থ, হয়রানি করতে।
নাইকো দুর্নীতি মামলায় সকল অভিযোগ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে হয়েছে, অথচ শেখ হাসিনা তার শাসনামলে তিনি কৌশল করে আদালত থেকে তার অংশটা কোয়াশ করে নিয়েছেন এবং তার দায়টি অন্যের উপরে চাপানোর জন্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নানান কৌশলে এবং আদালতকে ব্যবহার করে সেই মামলাটা উনি চলমান রেখেছেন। নাইকো মামলা থেকে আসামিদের খালাস দিয়ে আদালত তার পর্যবেক্ষণে বলেন, এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা। শেখ হাসিনার নির্দেশে এবং তত্ত্বাবধানে এমন অনেক মামলা দায়ের করা হয়েছে যেই মামলাগুলোর আইনগত কোনো ভিত্তি ছিল না, তাদেরকে নানাভাবে নাজেহাল করা হয়েছে। অফকোর্স অ্যাজ এ লয়ার আমরা এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করছি এবং যথাসময়ে এই ধরনের পলিটিক্যাল পারসিকিউশন এবং ম্যালিশিয়াস প্রসিকিউশন যেগুলো ছিল তার ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নিব। 111-এর সময় নিজের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের মামলাগুলো উদ্দেশ্যমূলকভাবে চলমান রেখেছিলেন তিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 2025 সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী 26 জুন বাংলা প্রথম পত্র দিয়ে এই পরীক্ষা শুরু হবে। বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দারের সইকৃত সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী আগামী 26 জুন থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে 10 আগস্ট শেষ হবে, আর ব্যবহারিক পরীক্ষা 11 আগস্ট শুরু হয়ে শেষ হবে 21 আগস্ট। পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশাবলী দেওয়া হয়। প্রথমে বহু নির্বাচনী এবং পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। 30 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় 30 মিনিট এবং 70 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় 2.5 ঘন্টা। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে কয়েক জেলায় সমাবেশ করেছে বিএনপি। নোয়াখালী মাইজদী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে সমাবেশ আয়োজন করে জেলা বিএনপি। এতে অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই নির্বাচন নিয়ে বিলম্ব করছে। এতে বর্তমান সরকারকে নিয়ে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। মানুষের মনে কিন্তু সন্দেহের সৃষ্টি হয়েছে। আপনাদের কথাবার্তায়, আপনাদের উপদেষ্টাদের কথাবার্তায়, তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টিং এর কথাবার্তায় মনে হয় তারা কোনো একদিকে ঢুকে যাচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া শহরের হাউজিং একতা মাঠে সমাবেশ করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান বক্তারা। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেন তারা। জামালপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও সহযোগিতা করে। দ্রুত নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানান তারা। ফ্যাসিস্ট শক্তি যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। বরিশালে তুচ্ছ ঘটনায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 3 নং গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছিল কর্মসূচি। সমাবেশ শেষে মিছিল করে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে ছাত্ররা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলের সময় ছাত্রদলের সদস্য সংগ্রহ অভিযান চলছিল। এক পর্যায়ে বৈষম্য বিরোধীদের মিছিলে যোগ দেয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রবেশের ঘটনার প্রতিবাদ জানায় ছাত্রদল। এই নিয়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে দুই সংগঠনের নেতৃবৃন্দ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ছাত্র দলের যে আহ্বায়ক এখানকার, ও আমার ফোন দিয়ে বললো, স্যার এরকম পলিটেকনিকের বা ইসের ছাত্ররা আসছে কেন, অমুক এই সেই। ওইটা নিয়ে ওদের মধ্যে হয়তো একটু উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তবে এখন পরিবেশ মোটামুটি সুস্থ অবস্থায় আছে।
উত্তরায় আলোচিত হামলার ঘটনায় জড়িত ছিল মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা। 5 সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে জড়িতরা ভাসমান অপরাধী। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানায় পুলিশ। উত্তরায় প্রকাশ্যে একের পর এক এমন ঘটনায় উদ্বেগ বাড়লেও পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে কার্যকর উদ্যোগ। সঙ্গীকে আড়ালে রেখে চিৎকার করে বাঁচার আকুতি, কিন্তু কে শুনে তাদের সেই আকুতি? উত্তরা 7 নম্বর সেক্টরে উশৃঙ্খল কিশোরদের এলোপাতারে কোপানোর দৃশ্য ভাইরাল হয় দেশ জুড়ে। 17 ফেব্রুয়ারির এই ঘটনার পরপরেই স্থানীয় জনতার সহায়তায় 2 জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও 3 জনকে। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় গ্রেফতারকৃতরা ওই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য। মোটরসাইকেলের হর্ন বাজানোর প্রতিবাদ করায় চড়াও হয়েছিল তারা। কিশোর অপরাধ চক্র আমাদের বুঝতে পেরেছেন, তাদের চরিত্রটা দেখেই বোঝার কথা। তারা প্রচণ্ড শব্দ করে, আপনারা জানেন যে ধরনের নয়েজ তৈরি করে তারা যাচ্ছিল এবং তারা পরবর্তীকালে তাদের যে অন্য গ্যাং মেম্বার কেউ ডেকে নিয়ে আসে। তো সেক্ষেত্রেই আমরা তাদেরকে গ্যাং বলছি এবং তাদের যেসব এলাকা থেকে তারা বসবাস করে সেখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কীভাবে গ্যাং মেনটেন করে। তারা ছিনতাই বা এই ধরনের অপরাধের সাথেই জড়িত। তাদের আচার আচরণ সব কিছু দেখেই তো সেটা বোঝা যাচ্ছে। পুলিশ বলছে গ্রেফতারকৃতদের সবাই মাদকাসক্ত এবং ছিনতাই সহ ভাসমান নানা অপরাধে জড়িত। জামিনে বের হয়ে এসে আবারও জড়াচ্ছে নানা অপরাধে। এই ধরনের উঠতি বয়সীরা যারা মূলত মাদকাসক্ত এবং ডেজার্টেড, তারা মূলত পরিত্যক্ত অবস্থায় বড় হয়েছে। তারা স্ট্রিট চিলড্রেন হিসেবে বড় হয়েছে এবং পরবর্তীকালে মাদকাসক্ত এবং অন্যান্য অপরাধে তারা জড়িত হয়েছে। তাদেরকে আমরা যতই অ্যারেস্ট করি তারা কিন্তু জামিনে বের হয়ে আসে। সম্প্রতি উত্তরায় ঘটে যাওয়া নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতা রাসেল আহমেদকে গুলি করেছেন সাবেক এক সেনা কর্মকর্তা। আহত হয়েছেন আরও কয়েকজন। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বিকেলে সদর উপজেলার টেক নোয়াদ্দা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতারা জানান, ক্রয়সূত্রে ওই এলাকার 15% জমির মালিক রূপগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সহসভাপতি শামী আহমেদ ও সোহেল। সম্প্রতি ওই এলাকায় বসতি করা সেনাবাহিনীর সাবেক মেজর হারুনুর রশিদ জমিতে সার্ভেয়ার এনে নিজের নামে নথিভুক্ত করার চেষ্টা করেন। খবর পেয়ে সেখানে গেলে রাসেলের পায়ে গুলি করেন হারুনুর রশিদ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। রমজানের আগে ভোগ্যপণ্যের বাজার এমনিতেই অস্থির, তার উপর অসাধু ব্যবসায়ীদের কারসাজিও থামছে না। বিশেষ করে সয়াবিনের সংকট চরমে। এই সুযোগে নেওয়া হচ্ছে বাড়তি দাম। ভোক্তা অধিদপ্তরের অভিযানেও হাতে নাতে মিলেছে কারসাজির প্রমাণ। অভিযানে কয়েকজনকে জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়। বেশ কয়েক মাস ধরে চট্টগ্রামে ভোজ্য তেলের সংকট প্রকট। বোতলজাত সয়াবিন রীতিমতো উধাও। এজন্য সরবরাহ স্বল্পতাকে দুষছেন ব্যবসায়ীরা। ভোজ্য তেলের এই সংকটকে পুঁজি করে অসাধু বিক্রেতারা বাড়তি দাম নিচ্ছে এমন অভিযোগ পেয়ে সকালে কাজীর দেউরি বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বোতলের গায়ে লেখা মূল্য মুছে বাড়তি দামে বিক্রির অপরাধে এক বিক্রেতাকে ৬,০০০ টাকা এবং বিএসটিআই এর অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে আরেকজনকে ৮,০০০ টাকা জরিমানা করা হয়। বাড়তি বিক্রি করার জন্য এখন তো তেলের একটু কম আসতেছে, তো ওই ৫ টাকা বিক্রি বাড়তি এক কালার তেলের সাথে চিনি সব অন্যান্য আমাদের শর্ত জুড়ে দিয়েছে। তো আমরা যদি ২-১ টাকা বাড়তি না পাই, সেজন্য আমার ছেলেটা দুইটা বোতলে মুছে দিয়েছিল। আর মাল ধরুন চায়না থেকে হয়, সুইজারল্যান্ড থেকে আসে, ধরেন দুবাই থেকে আসে না। এটা মালটা কিন্তু আপনার খারাপ বলা যাবে না, মালটা খারাপ না, অন্য কোম্পানির মাল, হয়তো অন্য নাম দিয়ে চালাইতেছে আর কি। এর আগে কাজীর দেউরি কাঁচা বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না রাখায় 4 গরুর মাংস বিক্রেতাকে 20,000 টাকা জরিমানা করা হয়। মনের ভুলে এটা লাগানো হয় নাই, মানে এটা লাগানো আছে, ঝুলানো হয় নাই আর কি। এই জন্য ওনারা আমাদেরকে জরিমানা করেছে 5,000 টাকা। যখন আমি চলে যাই আমার মূল্য তালিকাটা নামাই ফেলে, আর যখন আমি আসি তো মিস্ত্রি আছে তারা লাগাইতে। কৃত্রিম সংকট সৃষ্টি এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজির জন্য তদারকি ঘাটতিকে দুষছেন ভোক্তারা। ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের দাবি তাদের।
যখন মনিটরিং থাকে না তখন আবার ওরা ওদের মতো করে নিজেরা মূল্য তালিকা করে, দাম চায়, অতিরিক্ত দাম নেয়। মূল্য তালিকা থাকলে অবশ্যই এটা একটু সুবিধা আমাদের জন্য, এসে জাস্ট ওরা দামাদামি করতে চায়, নিতে পারছে। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান অধিদপ্তরের কর্মকর্তারা। রমজানে কোনো মানুষের কোনো অভিযোগ করতে না হয়, কোনো মানুষ যদি অভিযোগ করে তাহলে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহ আমরা আইনগত ব্যবস্থা গ্রহণে একেবারে কঠোর হব। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী সড়কে আলু ফেলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন চাষিরা। দুপুরে নগরের বায়া এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। বলেন, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে 4 টাকা ভাড়া দিতে হতো, এখন তা বাড়িয়ে 8 টাকা নির্ধারণ করা হয়েছে। চাষিরা জানান, হঠাৎ করে হিমাগার ভাড়া দ্বিগুণ করায় লোকসানে পড়বেন তারা। এর আগে কৃষকদের আন্দোলনের মুখে হিমাগার মালিকরা ভাড়া বৃদ্ধি না করার আশ্বাস দিয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। ভাড়া কমানো না হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। কৃষকদের আলু করতে খরচ হয়েছে 90,000 টাকা, এখন যদি আমাদের 8 টাকা ভাড়া নেয় তাহলে 8 টাকার সাথে আরো 5 টাকা যোগ হবে আমাদের বস্তাপতি। আলুটা আমরা স্টোরে রাখলে আলুটা আমরা বিক্রি করতে পারি, সেজন্য আমরা আলুটা রাখি, সেজন্য 8 টাকার ভাড়া 8 টাকা করছে ওনারা, তা আমরা এটা চাই না। গত বছর ছিল 4 টাকা, আমরা এই ভাড়ায় রাখতে চাচ্ছি 4 টাকা কেজি। এদিকে রংপুরে হিমাগারের ভাড়া 1.5 টাকা করা সহ নানা দাবিতে সড়কে আলু ফেলে বিক্ষোভ মিছিল করেছেন চাষিরা। এ সময় সরকারিভাবে প্রতি উপজেলায় বিশেষায়িত বীজ হিমাগার নির্মাণ, সকল হিমাগারের প্রকৃত কৃষকের জন্য 60 ভাগ জায়গা বরাদ্দের দাবি জানায় আলু চাষী সংগ্রাম কমিটি। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। দীর্ঘদিন ঝুলে থাকা ইতালিতে যেতে ইচ্ছুক বাংলাদেশি শ্রমিকদের ভিসার ব্যাপারে দ্রুততম সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে, একথা জানিয়েছেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ত্রিপতি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠকে একথা জানান তিনি। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন মারিয়া। অন্তর্বর্তী সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথাও বলেন তিনি। পোশাক, প্রতিরক্ষা খাত এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়েও সন্তোষ প্রকাশ করেন। বৈধ অভিবাসনের ব্যাপারে যৌথভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা বলেন তারা। এ সময় বাংলাদেশে বিনিয়োগে ইতালির প্রতি আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবেলা নিয়েও কথা হয় বৈঠকে। বাংলাদেশের জন্য এটি সংকট উল্লেখ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষেও কথা বলেন উপদেষ্টা। 2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন ইতালির সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ভলোদিমির জেলেনস্কির গাফিলতির কারণে বন্ধ হয়নি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এমন অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল প্রতীক্ষিত মস্কো ওয়াশিংটন বৈঠক ইস্যুতে করা প্রশ্নের জবাবে এমন অভিযোগ করেন ট্রাম্প। বলেন, 3 বছর আগেই রাশিয়ার সাথে সমঝোতার সুযোগ ছিল ইউক্রেনের। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলন জুড়ে ছিল ইউক্রেন ইস্যু। যুদ্ধ বন্ধে সৌদি আরবে মস্কো ওয়াশিংটন বৈঠক নিয়ে একের পর এক প্রশ্ন ছোড়েন সাংবাদিকরা। স্বভাবসুলভ সোজাসাপটা উত্তরই দেন ট্রাম্প। রিয়াদের বৈঠকে ইউক্রেনকে সাথে না রাখা প্রসঙ্গে প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, বহু আগে যুদ্ধ থামাতে পারত কিয়েভ। সুযোগ পেয়েও রক্তপাত আর ভূমিদখল ঠেকানোর সুযোগ হাতছাড়া করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুনেছি বৈঠকে ইউক্রেনের আসন রাখা হয়নি বলে তারা হতাশ, কিন্তু 3 বছর ধরেই তো তাদের আসন ছিল। এত প্রাণহানি আর কোনো ভূমি না হারিয়ে বহু আগেই সমাধান করা যেত। এই যুদ্ধ শুরু করাই উচিত হয়নি, আগেই সমঝোতায় আসতে পারতেন। ইউক্রেনে দীর্ঘদিন ধরে নির্বাচন আয়োজন না হওয়া ইস্যুতেও বিদ্রূপ করেন ট্রাম্প। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এখনও ইউক্রেনীয় জনগণের প্রতিনিধি মানতে দ্বিধার কথা জানান তিনি। ইউক্রেনের পরিস্থিতি হলো সেখানে অনেকদিন ধরে নির্বাচন হচ্ছে না, জরুরি অবস্থা চলছে। বলতে খারাপ লাগছে, তবে বাস্তবতা হলো 4% সমর্থন নিয়ে আছেন ইউক্রেনের বর্তমান নেতা। তাকে দেশের প্রতিনিধি হিসেবে ডাকা হলে দেশটির জনগণ বলতেই পারেন নির্বাচন না হওয়ার কথা। ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে শান্তিরক্ষী পাঠাতে চাইলে বাধা দেবেন না বলে জানান ডোনাল্ড ট্রাম্প। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।
চলতি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিজেই এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর থেকেই দুই রাষ্ট্রপ্রধানের সম্ভাব্য বৈঠকের গুঞ্জন ওঠে। এমনকি সৌদি আরবে মস্কো ওয়াশিংটন আলোচনায় তাদের সাক্ষাতের দিনক্ষণ চূড়ান্ত হবার কথা ছিল। আলোচকরা জানান এই বিষয়ে কথা হলেও সময় ঠিক হয়নি। সম্প্রতি রুশ প্রেসিডেন্টের সাথে ফোন আলাপ করেছেন তিনি। 1.5 ঘন্টার কথোপকথনে আলোচনা হয়েছে ইউক্রেন যুদ্ধ সহ নানা ইস্যু। মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন গুগলের ইমেইল সুবিধা জিমেইলের 180 কোটি ব্যবহারকারী। সম্প্রতি এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এপিআই। বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে হ্যাক করা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যক্তিগত তথ্য চুরি হ্যাকারদের মূল উদ্দেশ্য। এপিআইয়ের তথ্য মতে স্পুপ কলার আইডি প্রযুক্তি ব্যবহার করে ব্যাংক ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পরিচয় নকল করছে তারা। অভিনব এই পদ্ধতিতে হ্যাকাররা ব্যবহারকারীকে ফোন দিয়ে জানান যে তার জিমেইল হ্যাক হয়েছে, যা ঠিক করতে তাদের পাঠানো লিঙ্কে লগ ইন করে কিছু তথ্য দিতে হবে। ওই লিঙ্কটি মূলত একটি ভুয়া ওয়েবসাইটের, যা দেখতে অবিকল গুগলের মতো। ফলে ব্যবহারকারীরা সহজেই শিকার হচ্ছেন স্ক্যামের। এমন কোনো কল পেলে তা এড়িয়ে যাবার পরামর্শ দিয়েছে মার্কিন তদন্ত সংস্থা।